বৈষম্য বিরোধী আন্দোলনের একজন সমন্বয়ক মাহাদি হাসান সিলেটের কিছুদিন আগে দম্ভ করে এক থানায় যেয়ে বলেছিলেন যে বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। তো সেই মাহাদি হাসান এখন একটা ফেসবুক পোস্ট দিয়েছে যে ছাত্রদলের ধাওয়া খেয়ে আবার থানায় যেয়েই আশ্রয় নিতে হয়েছে। নিয়তির কি বিধান দেখেন। যদিও এই অভিযোগ ছাত্রদলও অস্বীকার করেছে, বলছে এরকম কোনো ঘটনা ঘটে নাই। আবার সেই থানাও বলেছে যে পুলিশ চেক করে দেখছে সেরকম কোনো ঘটনা ঘটে নেই। ছাত্রদল বলছে যে ও নিজের দাম বাড়ানোর জন্য ফেসবুকে এরকম পোস্ট দিয়েছে। তো যাই হোক, নিয়তির খেলা দেখেন। যে কথায় বলে না যে তোমাকে দেখতেও পারি না আবার তোমাকে ছাড়া থাকতেও পারি না, সেরকম সিচুয়েশন হয়েছে। তো পুলিশকে যেমন নানা কারণে পুলিশের উপর মানুষ বিরক্ত, কিন্তু আবার প্রয়োজনে পুলিশের কাছে যেই আশ্রয় নিতে হয়। তো এইটারই প্রমাণ হচ্ছে এইটা যে যখন দাওয়া খেয়েছে তখন আবার পুলিশের কাছে যে হাজিরা দিয়েছে। যাই হোক, এই প্রসঙ্গে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমস্ত সমন্বয়ক বা অন্যান্য যারা একসময় জুলাই যোদ্ধা নামে পরিচিত ছিল, তো এরা আসলে শুরুর দিকে ওদের সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের যে টার্মটা সেটা 16-18 মাস লম্বা হওয়াতেই এরা বেশিরভাগই স্পয়েলড হয়ে গিয়েছে। এদের বেশিরভাগকেই পরবর্তীকালে নানাবিধ জিনিসে জড়িয়ে গিয়েছে, এদের দাম্ভিকতা বেড়ে গিয়েছে এবং ওরা নিজেদেরকে অনেক বড় রকমের কিছু ভাবতে শুরু করেছিল, যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট এদেরকে অনেক লাই দিয়েছে। তো কম্পারেটিভলি আমি একটা ভিডিও করেছিলাম একবার নেপালের আন্দোলন নিয়ে। নেপালেও সেপ্টেম্বর 2025-এর দিকে ওদের আন্দোলন শেষ হয়েছিল এবং সেই গভর্নমেন্ট পদত্যাগ করেছিল, কিন্তু ওদের দেশে ওরা পরের ইলেকশনটা 6 মাসের মধ্যে ওদের ইলেকশন হয়ে গিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে। তো ফলে হয়েছে কি, ওই 6 মাসের মধ্যে এরা আর এত বেশি স্পয়েলড হইতে পারেনি। তো ফলে দুটো জিনিস হয়েছে, বাংলাদেশিরগুলি স্পয়েলড হয়ে পরবর্তীকালে ইলেকশনে অংশগ্রহণ করেও এনসিপি ইভেন জামায়াতের সাথে ঘাটচড়া বেঁধেও কিন্তু খুব বেশি কাজ হয়নি। কিন্তু নেপালেরগুলি যেহেতু অল্প সময়ের মধ্যে হয়েছে, নিজেরাও যেমন নানা রকম দুর্নীতি বা উল্টাপুল্টা জিনিসে জড়িয়ে যায়নি, তেমনি ইলেকশন হওয়াতে ওদের কপালও খুলে গেছে, ওরা সরকারে গেছে, সরকার গঠন করেছে। তো অনেকেই আশ্চর্য হয়েছিল যে বাংলাদেশের আপরাইজিংয়ের পরে বাংলাদেশের সমন্বয়করা বা জুলাই যোদ্ধারা কেন সুবিধা করতে পারলো না, কিন্তু কেন নেপালিরা করতে পেরেছে। তো মেইন আমার মতে দুটো পয়েন্ট। একটা হচ্ছে যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার নানা রকম তালবাহানা করে সময়টাকে অনেক দীর্ঘায়িত করে ফেলেছে। ফলে এই যে গণ অভ্যুত্থানের সময়কার যারা সমন্বয়ক বা যারা একটু বেশি পরিচিত মুখ ছিল, তারা নানা কিছুতে জড়িয়ে গিয়েছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আবার সেই সময় অন্তর্বর্তীকালীন সরকার এদেরকে অনেক লাই দিয়েছে। তো ফলে ওই 16-18 মাসে এদের উপরও মানুষ বিরক্ত হয়ে গিয়েছিল। নেপালে যেহেতু অল্প দিনের মধ্যে ইলেকশন হয়ে গিয়েছে, ওদের সেই চার্মটা, হানিমুন পিরিয়ডটা ছিল, মানুষ ওদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসছে। আর আমাদের দেশে যেহেতু 16-18 মাস ধরে অনেক বেশি দীর্ঘায়িত করে ফেলা হয়েছে, ফলে হানিমুন পিরিয়ড শেষ হয়ে গেছে, এদেরকেও মানুষ চিনে ফেলেছে, ওদের চরিত্র বুঝে গেছে। ফলে ইলেকশনে দাঁড়িয়ে দেখেন জামায়াতের সাথে জোট করেও ওরা 5-6টার বেশি সিট পায়নি। তো যাই হোক, আজকে এই ছেলেটার মাহাদি হাসান ওর থানায় যে আশ্রয় নেওয়াকে দেখে হাসিই পেল। যেই থানায় কয়দিন আগে যে ও দম্ভ করে বলেছিল যে আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি, আবার সেই বিপদে পড়ে, সত্যি হোক বা মিথ্যা হোক, কিন্তু সেই থানাতে যেই আশ্রয় নিতে হয়েছে।